জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলমান, আজই বাস্তবায়নের ইঙ্গিত দুই মন্ত্রীর। নির্বাহী আদেশেই হবে সিদ্ধান্ত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, রাজধানীতে আজ থেকে 4 দিন 13 ঘন্টা শিথিল কারফিউ। কাল ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু। অচলাবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকা লোকসানের দাবি বিজিএমইএ এর। সংখ্যা কাটেনি বিদেশি ক্রেতাদের, নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্যবসা। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। আজই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলেও জানান তারা। নির্বাহী আদেশেই সিদ্ধান্ত হবে জানিয়ে মন্ত্রীরা আশা প্রকাশ করেন উন্নতি হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া পর্যালোচনার জন্য বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী এবং 3 প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া এখন চলমান। আর বৈঠকের আগে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান, বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। কালকের মধ্যে কি এই সিদ্ধান্তটি হবে? ইনশাআল্লাহ। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে। এদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে যাতে কোনো আইনি ফাঁকফোকরের সুযোগ না পায় জামায়াত শিবির, তা নিশ্চিত করতে চায় সরকার। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁকফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এ সময় জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাক দেয়ায় মির্জা ফখরুলের সমালোচনাও করেন ওবায়দুল কাদের। তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতায় যারা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলনের ইস্যু ধামাচাপা দিতেই সরকার জামায়াত নিষিদ্ধের চক্রান্ত করছে। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সমন্বয়কদের হেফাজতে রেখে ডিবি নাটক করছে আর নিহতদের পরিবারকে টাকা তুলে দিয়ে মশকরা করছে সরকার। 6 দিন পর আবারও গণমাধ্যমের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন মহাসচিব। জামায়াত নিষিদ্ধ করে সরকার দেশের মানুষের মনোযোগ অন্য দিকে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। নিহতদের পরিবারের হাতে টাকা তুলে দিয়ে সরকার মশকরা করেছে বলেও মন্তব্য তার। ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে, তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে তারা ছোট করেছে, একটা মশকরার সৃষ্টি করেছে। তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে। সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। মির্জা ফখরুলের অভিযোগ, গণগ্রেফতার আর নির্যাতনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ করলেও নতুন নামে কিংবা অন্য কোনো দলের হয়ে ফিরে আসতে পারে জামায়াত শিবির। সে বিষয়ে সতর্ক থাকতে সরকারকে যথাযথ ভূমিকা নিতে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন,
দেশবিরোধী দল হিসেবে জামায়াতকে আরও আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। এদিকে আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশ বা সংসদে আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে দলটির রাজনীতি। দেশ স্বাধীন হলে নিষিদ্ধ হয়েছিল জামায়াতের রাজনীতি, কিন্তু আবার সেই রাজনীতির মারপ্যাচেই উঠে যায় সেই নিষেধাজ্ঞা। যুদ্ধাপরাধের জন্য দায়ী দলটি গেল 50 বছর ধরেই সুযোগ পেলেই থমকে দেওয়ার চেষ্টা করেছে দেশের অগ্রগতি, পেছন থেকে টেনে ধরার চেষ্টা করেছে প্রগতির ধারা। সাম্প্রতিক কোটা আন্দোলনে ভর করেও দেশজুড়ে ব্যাপক নাশকতা চালায় জামায়াত শিবির কর্মীরা। এমন পরিস্থিতিতে সোমবার গণভবনে 14 দলের সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়, যেটি বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকারকে। দেরিতে হলেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে উদ্বেগ প্রকাশ করেন, ছদ্মনামে কিংবা অন্য দলের হয়ে দেশবিরোধী কর্মকাণ্ড চালাতে পারে দলটি। এক্ষেত্রে সরকারকে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা। ছদ্মাবরণ ব্যবহার করে বা আরও কোনো সহজে চিহ্নিত করা যায় না এরকম ছদ্মাবরণ ব্যবহার তারা করতেই পারেন, কিন্তু সেটা যেন না পারেন সেটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্র সেটা দেখবে। রাজনৈতিকভাবে মোকাবেলা করার তো একটা দিক আছেই, কিন্তু সাথে সাথে আদর্শিকভাবে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এদিকে আইনজীবীরা বলছেন, সংসদে আইন পাশ করে কিংবা গ্যাজেটের মাধ্যমে নিষিদ্ধ করা যেতে পারে জামায়াতের রাজনীতি। বাংলাদেশে যে সর্বধর্মীয় একটি শান্তি বিরাজ করছে সেটিকে যারা নষ্ট করবে এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, মোদ্দা কথা, তাদের রাজনীতি করার কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। পার্লামেন্টে আলোচনা করে একটি বিশেষ আইনের মাধ্যমে জামাত শিবির এবং তার মতাদর্শের লোকদের এবং তার মতাদর্শের যে আর্থিক সংগঠনগুলো আছে সেগুলোকে বাতিল করা হোক। পরিপত্রের মাধ্যমে বা প্রজ্ঞাপন জারি করে তারা করতেই পারেন, কিন্তু সেখানে অনেকগুলো প্রশ্ন থেকে যেতে পারে। এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামীর বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগেই তৈরি করেছে আইন মন্ত্রণালয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন সমন্বয়করা। মঙ্গলবার রাত 11:30টার দিকে খুলনা সার্কিট হাউসে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এই ঘোষণা দেন। বৈঠক শেষে কোটা সংস্কার আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তানভীর আহমেদ এবং আজম খান কমার্স কলেজের সমন্বয়ক শেখ রাফসান জানি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, পরবর্তীতে তাদের আর কোনো কর্মসূচি নেই। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এ সময় খুলনা 3 আসনের সংসদ সদস্য SM কামাল হোসেন সহ পৌর মেয়র, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়কারী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধ ভাই, উনি ঢাকায় যে কোনো পক্ষের গুলিতে হয়তো আহত বা নিহত হয়েছেন। ভাইসহ সারা বাংলাদেশে যে ভাইরা আমাদের মারা গেছে তাদের সুষ্ঠু তদন্ত দাবি করছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ব্যবস্থা নেবেন। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরবর্তী আমাদের খুলনা ইউনিভার্সিটি আন্দোলনগুলো স্থগিত করতেছি। আমরা কোনো আন্দোলন কর্মসূচি থাকবে না এবং আজম খান সরকারি কমার্স কলেজের সমন্বয়কের পক্ষ থেকে আমি সকল আন্দোলন প্রত্যাহার করছি। আজ থেকে শনিবার পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর আজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গতকাল এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, আজ থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হবে 10টা থেকে 4টা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খোলা হয় অফিস, আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত।
কাল থেকে কারফিউ শিথিলের সময়ে ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে 11 দিনের অস্থিরতায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষতি হয়েছে প্রায় 18,40,00,000 টাকা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখার ইঙ্গিত রেলের শীর্ষ কর্মকর্তার। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। গত 19 জুলাই কোটা আন্দোলনকারীদের উপর ভর করে দেশের বিভিন্ন জায়গায় ট্রেনে নাশকতা চালায় জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা। পুড়িয়ে দেয় বেশ কয়েকটি ট্রেনের বগি। দেশ জুড়ে জারি করা হয় কারফিউ। যাত্রীদের নিরাপত্তা ও রেলের ক্ষয়ক্ষতি এড়াতে 20 জুলাই থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়েতে 56টি আন্তনগর, 31টি মেল ও 12টি লোকাল সহ মোট 99টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এছাড়া 6 জোড়া মালবাহী ট্রেন চলাচল করে এই অঞ্চলে। টিকিট বিক্রি ও মালবাহী ট্রেন থেকে গড়ে প্রতিদিন 1,64,00,000 টাকা আয় হয়। তবে নিরাপত্তার কারণে এখন তা বন্ধ হয়ে আছে। এতে গত 11 দিনে পশ্চিমাঞ্চল রেলের ক্ষতি হয়েছে প্রায় 18,40,00,000 টাকা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বিভিন্ন জংশনে থাকা ট্রেনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমাঞ্চল রেলের শীর্ষ এই কর্মকর্তা। আমি নিজেও এই নিরাপত্তায় শঙ্কিত, কারণ আমার এতগুলো কোচ আছে। এখন যদি 40 জন বা 15 জন আসে, আমার ওই 6 জন আর্মি কি করবে? এদিকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস চলাচল করলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। দ্রুত ট্রেন চালুর দাবি তাদের। ট্রেন বন্ধ থাকার ফলে বাসে যাতায়াত করতে গিয়ে একটু ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। ধরেন ট্রেনে যদি আমি এসিতে আসতাম 700 টাকা রাখতো, কারণ আমি 1400 টাকা টিকিট দিয়ে ঢাকা যাচ্ছি। এ অবস্থায় রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে চালু হবে না ট্রেন চলাচল। ট্রেন চলাচল নিরাপত্তাজনিত কারণে আমরা বন্ধ রেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখনই আমাদেরকে বলবে তখনই আমরা ট্রেন চলাচল শুরু করব। সংশ্লিষ্টরা জানান, গত 19 জুলাই নাশকতাকারীদের জ্বালাও পোড়াওয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 34 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সহিংসতা এবং কারফিউতে 12,000 কোটি টাকার ক্ষতি পুষিয়ে নিতে বায়ারদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছে বিজিএমইএ। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের 7 দিনের ডেমারেজ চার্জ মওকুফ করিয়েছেন তারা। তবে চলমান অস্থিরতা নিয়ে ক্রেতাদের মাঝে শঙ্কা থেকে যাওয়ায় নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার, অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে 40,000-এর বেশি কন্টেনারের স্তূপ জমে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয়। সংঘাত কিংবা কারফিউ, কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম। সচল ছিল পণ্য উঠানামা, তবে বন্ধ ছিল ডেলিভারি, আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে। এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের, এমনটি বলছেন বিজিএমইএ নেতারা। এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন 1,600 কোটি টাকা হিসেবে 7 দিনের প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, কন্টেনার এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মওকুফ চেয়েছি, এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে, যেটা বাড়তি চার্জ ওরা নেয়, আপনার ওটাও মওকুফ চেয়েছি। এবং কাস্টমসের কাছে আমরা চেয়েছি তড়িৎ গতিতে কাজটা শেষ করে ওনাদের মিসেলিনিয়াস যে অংশটুকু দিয়ে আমাদেররা সবসময় দিয়ে আসছি, এবং আমাদের কাজটা ত্বরান্বিত করার জন্য। চট্টগ্রাম বন্দরে আসা যে কোনো কন্টেনার প্রথম 4 দিন বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ পান ব্যবসায়ীরা। এরপর থেকে $6 মার্কিন এবং পরবর্তীতে দ্বিগুণ হারে শুল্ক চার্জ বাড়তে থাকে। এই অবস্থায় 16 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিজিএমইএর কন্টেনারগুলো 7 দিনের ড্যামারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। 7 দিনের জন্য যে রেন্ট আসবে
সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মওকুফ করব। সংকটের মাঝেও বিদ্যমান অর্ডার বলবৎ রাখার পাশাপাশি নতুন অর্ডার বাতিল ঠেকাতে বায়ারদের সাথে লাগাতার বৈঠক চালিয়ে যাচ্ছে বিজিএমইএ। বায়াররা এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না, তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। আদৌ তাদের বিজনেসগুলি, তাদের যে অর্ডারগুলি প্লেস করা হয়েছে সেই প্লেস অর্ডারগুলি সঠিক সময়ে শিপমেন্ট করতে পারবো কিনা। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে 18 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 19 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে এক সপ্তাহের বেশি সময় সারা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং বহির্বিশ্বের সাথে ব্যবসায়ীদের যোগাযোগ বন্ধ থাকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেসবুককে দেয়া চিঠির জবাব আজকের মধ্যে না পেলে বাংলাদেশের প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, কোটা আন্দোলন ঘিরে অপপ্রচার বন্ধে ফেসবুক কেন পদক্ষেপ নেয়নি তা জানতে চাওয়া হয় চিঠিতে। এদিকে ফেসবুক সাড়া না দিলেও ইমেইলে জবাব দিয়েছে টিকটক, যেখানে ভবিষ্যতে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনা সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। দেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ফেসবুক, টিকটকে কখনো শিক্ষার্থী মৃত্যুর গুজব, কখনো গণমাধ্যমের সূত্র দিয়ে চালানো হয় অপপ্রচার। দুজন ছাত্র মারা গেছে, এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি। গুজব, অপপ্রচার বন্ধে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পদক্ষেপ নিতে দফায় দফায় অনুরোধ করে সরকার। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয়নি বলে অভিযোগ খোদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর। সবশেষ বিটিআরসিতে হাজির হয়ে কারণ দর্শাতে গেল শনিবার ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছি। মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে ফেসবুক, টিকটক কবে চালু হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, টিকটক সরকারের দেওয়া চিঠির জবাব দিলেও সাড়া দেয়নি ফেসবুক। একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে। টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য। বাকি দুটি আমরা এখনো পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে ভিপিএন এর ব্যবহার বেড়েছে ৫,০০০% বেশি, যা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি। শুধু তাই নয়, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার জন্য টার্গেট করা হচ্ছে দেশের ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতকে। রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। এদিকে ইন্টারনেট বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে তথ্য প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ধ্বংস দেখতে না চাইলে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। কোটা আন্দোলন ইস্যুতে নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত নারী সাংবাদিককে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে যান শামীম ওসমান। তিনি বলেন, কোটা সংস্কার দাবিতে ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। ছাত্রদের কাঁধে বন্দুক রেখে দুর্বৃত্তরা দেশকে বসবাসের অযোগ্য এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এ সময় তিনি ছাত্রদের অভিভাবক হয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, দেশকে রক্ষা করতে হলে এখন আর কোনো আন্দোলন নয়। সাম্প্রতিক হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন তিনি। আই রিকোয়েস্ট ইউ প্লিজ, আগামী এই জামাত শিবির ব্যান করা হয়েছে, দেশে একটা চরম আকার ধারণ করবে। যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না, ওদের ওই ক্ষমতা নাই, ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে। বাট তোমাদের নাম ব্যবহার করে যাতে দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী সময় তো। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের হামলায় অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো সেনাবাহিনী। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জে পাওয়ার স্টেশন খেলার মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা দেন সেনা সদস্যরা। ২ শতাধিক অসহায় পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী ও ওষুধ। এদিকে নাশকতাকারীদের হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা দিয়েছেন লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু। রাজশাহী জেলায় গত ৪.৫ মাস বন্ধ রয়েছে বিদ্যুৎ মিটারের নতুন সংযোগ। এতে আবেদন জমা দিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন মানুষ।
বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টদের দাবি, সার্ভিস তারের অভাবে লাইন দিতে পারছেন না তারা। তবে অচিরেই সমস্যার সমাধানের আশ্বাস পল্লী বিদ্যুৎ সমিতির। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। মাথার উপর উত্তপ্ত সূর্য, শ্রাবণ মাসের তপ্ত গরমে জীবন হাসপাস অবস্থা রাজশাহীর পবা উপজেলার দুয়ারে এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা নারী শতরূপা মাহাতোর। একে তো চরম গরম, তার উপর বাসায় নেই বিদ্যুৎ, দুই মিলে তার জীবন প্রায় ওষ্ঠাগত। শতরূপার মতে প্রায় মাস দুয়েক আগে বাড়িতে বিদ্যুতের নতুন মিটারের জন্য আবেদন করেছিলেন তিনি, তবে এখন পর্যন্ত পাননি সেই লাইন। 2.5 মাস হলো, কিন্তু আমি কোনো সংযোগ পাচ্ছি না। ওরা বলছে যে অফিসের তার নাই। এই এলাকার অন্যান্য বাসিন্দাদের একই অভিযোগ। তারা জানান, অজানা কারণে দীর্ঘদিন থেকে নতুনভাবে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না তারা। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সেখান থেকে আসে না কোনো সদুত্তর। এতে চরম ভোগান্তিতে দিন পার করছে মানুষ। আমাদের কষ্ট হচ্ছে না কি, গরম এর মধ্যে কি এভাবে থাকা যায়? আমাদের ইনকাম হলো গাড়ি চার্জ দিলে ইনকাম হয়, তো এই অবস্থাতে কারেন্ট না থাকলে আমাদের মেলা সমস্যা হয়ে যায়। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত 4.5 মাস থেকে সার্ভিস তারের অভাবে রাজশাহী জেলা জুড়ে কোথাও নতুনভাবে মিটারের সংযোগ দিতে পারেননি তারা। পুল থেকে মিটারের লাইন দেওয়ার জন্য যে সার্ভিস তার ব্যবহার করা হয়, সে তারের যোগান নেই তাদের কাছে। পল্লী বিদ্যুৎ সেবা গ্রহীতাদেরও কর্তৃপক্ষের বিরুদ্ধে রয়েছে বাড়তি বিল আদায়ের অভিযোগ। একই পরিষেবা নিয়ে গত কয়েক মাস ধরে দ্বিগুণ বিল গুনতে হচ্ছে অনেকের। অভিযোগ দিলেও মেলে না তার সমাধান। প্রতি মাসে আসতো 700-800 টাকা, সেটা এখন 1500, 1600, 1400 ডাবল আসতেছে। আমরা তো মিটার সম্বন্ধে কিছু বুঝি না। এখন মিটার যদি খারাপ হয় ভালো হয় এরাই বুঝে, এরাই জানে। যেদিন যাচ্ছে সেদিন দেখে বিল বাড়ছে, কিন্তু কমছে না। জেলা বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে বিদ্যুতের সংযোগ সমস্যার সমাধানের আশ্বাস দেন। আবেদন চলমান আছে এবং যথাযথ প্রক্রিয়ায় আমরা সংযোগ দিচ্ছি। শুধু সার্ভিস জবের ক্ষেত্রে আমাদের একটু আছে, তবে 15-20 দিন পরে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। গত 4.5 মাসে বিদ্যুৎ অফিসে নতুন মিটার সংযোগের আবেদন জমা পড়েছে 800-র বেশি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। 28 দিনের জায়গায় সার আমদানির দরপত্র জমায় 7 কর্মদিবস সময় দিল কৃষি মন্ত্রণালয়। জানেনই না মন্ত্রী, অতিরিক্ত অর্থ গচ্চা রোধে সতর্ক হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। 2 বছরেও চালু হয়নি জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন আইসিইউ। কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে এটি চালু করা সম্ভব হচ্ছে না। সব যন্ত্রপাতি থাকার পরও অতি জরুরি এই ইউনিটটি মুমূর্ষু রোগীদের কোনো কাজে আসছে না। নেই কোনো রোগী ও চিকিৎসকের আনাগোনা। চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি ও শয্যা অলস পড়ে আছে। একেবারে শুনশান নীরবতা, যা দেখে মনেই হয় না এটি হাসপাতালের কক্ষ। জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 4 তলায় 2022 সালের জানুয়ারিতে 10 শয্যার একটি নতুন আইসিইউ ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কেনা হয় চিকিৎসার সব আধুনিক যন্ত্রপাতি। তারপর 16 জন নার্সকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হলেও অ্যানেস্থেশিয়া চিকিৎসক, ওয়ার্ড বয় ও আয়ার অভাবে এখনও তা চালু হয়নি। সব যন্ত্রপাতি থাকার পরও জরুরি এই ইউনিটটি মুমূর্ষু রোগীদের কোনো কাজেই আসছে না। এখানে চিকিৎসা না পেয়ে দেশের বিভিন্ন জেলায় অ্যাম্বুলেন্স ভাড়া করে অতিরিক্ত টাকা খরচ করে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাচ্ছে। 2 বছর আগে একটি আইসি ইউনিট খোলা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকার কারণে ওপেন করা সম্ভব হয়নি। আইসিইউটা খোলা হোক, খুব দ্রুত রোগী যেন তাড়াতাড়ি উপকৃত হয়, এটাই আমরা চাচ্ছি সবাই। তবে এই ইউনিটটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিকিৎসক সহ জনবল চেয়ে লিখিত আবেদন করার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত পরিমাণ জনবল এবং অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে আমরা এই অত্র হাসপাতালে আইসি ইউনিটটি চালু করতে পারতেছি না। আমাদের প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে একটা আইসিইউ আরেকটা শুরু হচ্ছে, এটাও আমাদের 1 মাস পরে হ্যান্ডওভার হবে। ডাক্তার পেলেই আমরা যে কোনো ওই দুটাই আমরা একসঙ্গে শুরু করতে পারব। আইসিইউ ইউনিটটি প্রস্তুত করতে ব্যয় হয়েছে প্রায় 1.25 কোটি টাকা। সময় সংবাদ, জয়পুরহাট। নওগাঁয় একটি ব্রিজের অভাবে নদীর দুপারের হাজারো মানুষ চরম দুর্ভোগে রয়েছে। নৌকা দিয়ে নদী পারাপারে ভোগান্তির সঙ্গে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের আশ্বাসে পার হচ্ছে যুগের পর যুগ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে দেয়া হয়েছে প্রস্তাবনা। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম।
নদীর ওপার থেকে লম্বা দড়ি টানানো হয়েছে এপারে, সেই দড়ি ধরেই নৌকা নিয়ে পারাপার দুপারের বাসিন্দাদের। ভোগান্তি আর শঙ্কা নিয়ে বছরের পর বছর এভাবেই চলাচল নওগাঁর ছোট যমুনা নদীর চাকলা বক্তারপুর এলাকার বাসিন্দাদের। দুটি ইউনিয়নের অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকায় পারাপার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় ১৬০ মিটার পরিধির এই ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার প্রস্তাবনা দেওয়ার পরও বাস্তবায়নে নেই কোনো গতি। ভুক্তভোগীরা জানায় আশ্বাস প্রতিশ্রুতিতে পার হয়েছে প্রায় ১.৫ যুগ। পার হওয়া পারে না, কষ্ট, আসে বসে থাকা লাগে। নদী যখন ভরে যায় তখন পারে অনেক সমস্যা হয়, স্রোত হয়। যুগের পর যুগ জনপ্রতিনিধিরা আসলে আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। গ্রীষ্ম মৌসুমে স্রোতহীন নদীতে নৌকা পারাপার সম্ভব হলেও বর্ষায় ভরা নদী পারাপারে বেড়ে যায় ঝুঁকি। তো যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে শিক্ষার্থী সহ সাধারণ যে জনগণ তার অতি সহজে নদী পার হয়ে এই পারে আসতে পারে। ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনা দিয়েছে এলজিইডি। প্রস্তাব কিছু পাঠানো আছে, কিন্তু এখনো এটা পাকাপোক্ত কিছু হয়নি। যখন আমরা অনুমোদন পেয়ে যাব তখন আমরা এটা কাজ শুরু করব বলে আমরা আশা করছি। নওগাঁর সদর উপজেলার তিলকপুর ও বক্তারপুর ইউনিয়নের বাসিন্দাদের জন্য ছোট যমুনা নদীর উপর এই ব্রিজ নির্মাণে ব্যয় প্রস্তাবনা দেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ২ সপ্তাহ ধরে তালাবদ্ধ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পাম্প ঘর। এতে ব্যাহত হচ্ছে আমন ধান রোপণ। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দোষারোপ করছেন কৃষক নেতারা। আর কর্তৃপক্ষের দাবি, পাম্প ঘরের দায়িত্বে থাকা কর্মচারীর চাকরির মেয়াদ শেষ হওয়ায় পাম্প পরিচালনা বন্ধ রাখা হয়েছে। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। অনাবাদি ফসলি জমি। রোপা আমন মৌসুমের ধানের চারার বীজতলা করা হলেও জমিতে নেই পানি, জমি ফেটে চৌচির। নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার অধিকাংশ ধানের জমিতে বর্তমানে সেচের অভাব। দীর্ঘদিন ধরে সেচ বাবদ কৃষকদের কাছ থেকে প্রতি বিঘায় ১,২০০ টাকা করে নেওয়া হচ্ছে। তবে সম্প্রতি ১,৮০০ টাকা নির্ধারণের জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মৌখিকভাবে নির্দেশ দেয় বলে অভিযোগ করে বাঁশবাড়িয়া স্বনির্ভর কৃষক সমিতি। এতে রাজি না হওয়ায় বিদ্যমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে। পরে স্বনির্ভর কৃষক সমিতির পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করলে চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরাতন কমিটির পক্ষে রায় দেন আদালত। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ৭ জুলাই পাম্প পরিচালনার ঘর তালা বন্ধ করে দেয়। এরপর থেকে বন্ধ রয়েছে সেচ কার্যক্রম। কোনো নোটিশ কিংবা আলোচনা ছাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী নাটোর উনি আমাদের কন্ট্রোল রুমে তালা বদ্ধ করে যায়। সে তালাবদ্ধ থাকার কারণে তখন থেকে আমাদের সেচ কার্য বন্ধ আছে। এদিকে জমি প্রস্তুত করতে না পেরে বিপাকী কৃষক। সেচ প্রকল্পটা তালা দেয়া, এখন আমরা সেচ দিতে পারতেছি না, ফসল তৈরি করতে পারতেছি না, মাঠ শুকিয়ে আছে। এখন পর্যন্ত আমরা ধানের চারা রোপণ করতে পারি নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পাম্প ঘরের দায়িত্বে থাকা কর্মচারী চাকরির মেয়াদ শেষ হওয়ায় পাম্প পরিচালনা বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের কন্ট্রোল রুমের নিরাপত্তার জন্য আউটসোর্সিংয়ের জন্য বলছে তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় নিরাপত্তার সাথে তালা পরিবর্তন করা হয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ক্ষতিগ্রস্তরা। আর সেচ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আদালতের আদেশ মেনেই এই কৃষি উৎপাদন চলবে। এই বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন। বাঁশবাড়িয়া হালকা সেচ প্রকল্পের আওতায় চলতি বছর ৬৮ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। ৫ কোটি টাকার বেশি দামের পণ্য সরবরাহের দরপত্র জমা দিতে যেখানে সময় দেওয়া হয় ২৮ দিন, সেখানে বিদেশ থেকে সার আমদানির দরপত্র জমা দিতে মাত্র ৭ কর্মদিবস দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ বিষয়ে কিছুই জানেন না কৃষিমন্ত্রী। দেশে আকস্মিক বিপর্যয় না হলেও স্বল্প দিনের টেন্ডারের এ বিজ্ঞপ্তি বেআইনি বলছেন অর্থনীতিবিদরা। প্রভাবশালীদের দেন দরবারে রাষ্ট্রের অতিরিক্ত অর্থ যাতে গচ্চা না যায় সেদিকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রতি বছর কৃষিখাতে ব্যবহৃত প্রায় সব সারই আমদানি করতে হয় সরকারকে। চাহিদা পূরণে G2Gর পাশাপাশি বেসরকারি পর্যায়ে সহায়তা নেয় কৃষি মন্ত্রণালয়। সরকার দায়বদ্ধ থাকায় সুযোগ নিতে মুখিয়ে থাকে অনেকেই।
কৃষি মন্ত্রণালয় সবশেষ টিএসপি আমদানির লক্ষ্যে 24 জুলাই থেকে 1 আগস্ট দুপুর 12টার মধ্যে দরপত্র তৈরি ও জমা দেওয়ার বিজ্ঞপ্তি দেয়। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় পুরো কর্মদিবস হাতে থাকে মাত্র 5 দিন। আন্তর্জাতিক পর্যায়ের পণ্য আমদানির বিজ্ঞপ্তি কেন এত স্বল্প সময়ের, যৌক্তিকতা বা আইনের লঙ্ঘন হচ্ছে কিনা তা জানেন না কৃষিমন্ত্রী। আমি জানি না তো এগুলো বললাম, সো আনলেস আই নো ইট, সচিবই তো প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট। এবার দেখব পাবলিক প্রকিউরমেন্ট রুলস পিপিআর কি বলছে। সাধারণত 5 কোটি টাকার বেশি মূল্যের পণ্য কিনতে হলে দরপত্র জমা দেওয়ার সময় ন্যূনতম 28 দিন, আর জাতীয় দুর্যোগ মোকাবিলায় জরুরি ভিত্তিতে তা হতে পারে সর্বনিম্ন 10 দিন। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের দরপত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত প্রতি লটে 30,000 মেট্রিক টন টিএসপি সারের দামই বর্তমানে প্রায় 230 কোটি টাকা। এছাড়া পুনর্দরপত্র হলেও উল্লেখ করতে হবে বিষয়টি, কিন্তু পিপিআর অনুযায়ী হলে কোনো ফ্রেমওয়ার্কে না পড়ায় চলমান দরপত্রের বিজ্ঞপ্তি বেআইনি বলছেন বিশেষজ্ঞরা। সরকারি প্রকিউরমেন্ট রুলের গুরুতর ভায়োলেশনের গুরুতর অপরাধ এটা, এবং সেই ক্ষেত্রে এটা মানে এই ট্রানজাকশনটা যদি এটা কোনো সিলেকশন হয় তাহলে সেই সিলেকশন বাতিল হয়ে যাবে। পিপিআর শর্ত পরিপালনে অনিয়ম হলে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। দাম বেশি দিয়ে আমদানি হলে অপচয় হবে রাষ্ট্রের অর্থ। কোন সোর্স থেকে কে আনবেন, কততে আনতে পারবেন, সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা বেস্ট প্রাইসটা পেতে পারি। জনগণের যে ট্যাক্সের টাকা দিয়ে এগুলো আনতে হয় সেটারও কিন্তু ভালো ব্যবহার হয়। কোনো পার্টিকে বাদ দেওয়ার জন্য আবার তাদের নিজস্ব পছন্দের লোককে সিলেকশন দেওয়ার জন্য যদি করে, তাহলে এই ধরনের সিচুয়েশনে এই কাজগুলা করা হয়, এবং অতীতেও কিন্তু এটার নজির বহুত আছে। তথ্য বলছে চলতি মাসের শুরুতে প্রথম দফার দরপত্রের মেয়াদ শেষ হয় 4 জুলাই, কিন্তু দ্বিতীয় পর্যায়ের এই টেন্ডারের পূর্বের স্মারক সংশ্লিষ্টতা বা পুনর্দরপত্র উল্লেখ না থাকায় যথাযথ নতুনভাবে দরপত্র আহ্বানের নিয়ম মানতে হবে বলে জানান সরকারের দরপত্র পরিচালনাকারী সংশ্লিষ্ট অনেকেই। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার বাজারগুলোতে বেড়েছে শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। 2 দফা বন্যায় শাকসবজি নষ্ট হওয়ায় এবং বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে গাইবান্ধার পুরাতন বাজারে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাজার জমজমাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জেলায় কিন্তু ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং সেই শাকসবজিও কিন্তু এখন ভরা মৌসুম চলছে। তারপরে কিন্তু বাজার দর যেটি সেটি কিন্তু একেবারেই সাধারণ মানুষের নাগালের বাইরে বলছেন কিন্তু ক্রেতারা। আমরা দেখছি যে গেল প্রায় 1 মাসের অধিক সময় ধরে কিন্তু কাঁচা যে শাকসবজি সেটির দাম কিন্তু অত্যন্ত অনেক বেশি। সাধারণ মানুষ যেটি বলছেন যে যেটি তাদের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার সেটির প্রতি বছর এই সময় যেটি দাম থাকে তার চেয়ে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। যদি একটু বাজার দর জানিয়ে রাখি যে আজকে কিন্তু গাইবান্ধার যে আমি আছি গাইবান্ধার একেবারে ঐতিহ্যবাহী পুরাতন বাজার, কাঁচা বাজার, পুরাতন বাজার। এখানে আজকে আলু কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে, মরিচও কিন্তু বিক্রি হচ্ছে গেল সপ্তাহেও যেটি কিন্তু 260 থেকে 300 টাকায় বিক্রি হয়েছিল। কিছুটা মরিচের দাম কমেছে, 140 থেকে 60 টাকা কেজিতে কিন্তু আজ বিক্রি হচ্ছে। পেঁয়াজ 110 থেকে 120 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, ঢেঁড়সের বাজার কিন্তু আজকে 40 থেকে 45 টাকা, একটি ছোট লাউ কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকায়। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে সাধারণত গাইবান্ধা জেলায় ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং শাকসবজির কিন্তু একেবারে ভরা মৌসুম, তারপরেও কিন্তু বাজার দর চড়া। সেক্ষেত্রে কিন্তু আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। এই বাজারটি কিন্তু পাইকারি আড়তের বাজার, সে আড়তদারদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে গাইবান্ধায় কিন্তু চলতি মাসের 4 তারিখ থেকে কিন্তু 2 দফা বন্যা হয়ে গেছে। 2 দফা বন্যায় এই এলাকার সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয় কিন্তু গাইবান্ধার চর অঞ্চলে। সেই চর অঞ্চলগুলো থেকে কিন্তু জেলার বিভিন্ন উপজেলার হাট বাজার সহ জেলার চাহিদা পূরণ হয়ে থাকে। যেহেতু চর অঞ্চলের এবার 2 দফা বন্যায় ব্যাপক শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুসারে যেটি প্রায় 40 হেক্টর জমি। এই ক্ষয়ক্ষতির কারণে কিন্তু শাকসবজির বাজারে সরবরাহ কমে গেছে।
পাশাপাশি অন্য অন্য জেলা থেকে যে সরবরাহ হচ্ছিল সে সমস্ত জেলাও কিন্তু বিভিন্ন জেলায় বন্যা কবলিত হয়েছে, যে কারণে কিন্তু শাকসবজির বাজার চড়া বলে তারা জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার বাজার দরের সর্বশেষ অবস্থা। কাঁচা বাজারের সবশেষ জানতে সরাসরি ছিলাম গাইবান্ধায়। গত অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 163 কোটি 67 লাখ টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন আমদানি কমায় কমেছে রাজস্ব আদায়, তবে নিয়ম মাফিক পণ্য ছাড় না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। আর বন্দর কর্তৃপক্ষ বলছে ডলার সংকটে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। 2023-24 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1078 কোটি 71 লাখ 60 হাজার টাকা। অর্থ বছর শেষে আয়ের হিসাব দাঁড়ায় লক্ষ্যমাত্রার 915 কোটি 4 লাখ টাকায়। বন্দর সংশ্লিষ্টরা জানান, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত 2 বছর ধরে কমেছে কৃষিপণ্য, গোখাদ্য ও পাথর আমদানি। শূন্যের কোটায় নেমেছে ফল আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিবহন সংকট ও অতিরিক্ত কর আদায়ের কারণে আমদানিকারকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এই বন্দর থেকে। অতিরিক্ত মাসুলের কারণে আমাদেরকে মনে করেন বড় বড় যে ফিডমুলগুলা ছিল এদের ব্যবস্থা গুটিয়ে ওরা চলে গেছে মনে করেন বিভিন্ন পোর্টে। বেশি খরচ, তারপর আপনার মনে করেন হয়রানি, একটা এক্সামিন করতে অনেকক্ষণ হয়রানি, গাড়ি ছাড়তে অনেক দেরি। এই জটিলতার কারণে দেখে যে অনেক গাড়ি কমে যাচ্ছে, ইম্পোর্টাররা মুখ ফিরিয়ে নিচ্ছে। সোনামুজি স্থলবন্দর থেকে যে ঢাকা রুটে যে গাড়িগুলো যে চলাচল করে অনেক জ্যাম, যেটার কারণে দেখা গেল যে কি স্মুথলি সঠিক সময়ে পণ্যগুলা সঠিক জায়গায় যেতে পারে না। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আর অভিযোগ অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষের দাবি, সব সুবিধা থাকলেও ডলার সংকট সহ বিভিন্ন কারণে আমদানি কমেছে। ডলার সংকট হোক বা অন্যান্য কারণেই হোক, গাড়ির সংখ্যা অনেক কম, অর্ধেকে নেমে এসছে। এই কারণে রাজস্ব অনেকটা এই বন্দরে কম। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে সোনা মসজিদ স্থলবন্দরে 2021-22 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 142 কোটি 31 লাখ টাকা ও 2020-21 অর্থ বছরে 234 কোটি 74 লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভারতের কেরালায় 3 দফায় ভূমিধসে বহু লোক হতাহত হয়েছেন। সবশেষ 123 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওয়েনারে এলাকায় এ ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চালাচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা। হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোরে ভারতের কেরালার ওয়েনারে প্রবল বৃষ্টিতে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনা ঘটে। ওয়েনার জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চুরালমালায় এ ভূমিধসে অনেকে হতাহত হন। পাশাপাশি আটকা পড়েন 100-র বেশি মানুষ। দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানে কাজ শুরু করে। ঘটনাস্থলে দমকল কর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং 200-র বেশি সেনা সদস্য। অনেক পরিবারকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। অনেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি সেতু ধসে যাওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওয়েনার জেলা। এতে বেগ পেতে হয় উদ্ধার কাজে। ওয়েনারের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার 80টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে দেশটির পার্লামেন্টের শপথ নেন তিনি। এর আগে গেল রোববার পেজেশকিয়ানকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 2 দফা ভোট গ্রহণের নাটকীয়তার পর জনগণের চূড়ান্ত রায়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বাকি ছিল কেবল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন। গেল রোববার সেটিও পেয়ে যান তিনি। এবার দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তেহরানে ইরানের পার্লামেন্টে হয় শপথ গ্রহণ। অনুষ্ঠানের সূচনা করেন পার্লামেন্টের স্পিকার বাঘের গিলবাফ। এ সময় উপস্থিত ছিলেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ 80টি দেশের প্রতিনিধিরা।
পরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সামনে শপথ নেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবিধান ও ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা রক্ষার প্রতিজ্ঞা করেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই। এ সময় পার্লামেন্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন ইরানের আইন প্রণেতারা। শপথ গ্রহণের আগে হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন মাসুদ পেজেশকিয়ান। এছাড়া কিউবা ও সিরিয়ার নেতাদের সঙ্গেও আলোচনা হয় ইরানের নতুন প্রেসিডেন্টের। গেল মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শূন্য হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট পদ। সংবিধান অনুযায়ী আগাম নির্বাচন আয়োজন করে দেশটি। এতে নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা বলছেন, ইরানের নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে ঠেকাতে গুরুত্বপূর্ণ 6টি অঙ্গরাজ্যে $1 কোটি বিজ্ঞাপন প্রচার করতে যাচ্ছেন ট্রাম্প। যদিও 3টি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধেই প্রচারণায় নেমেছে খোদ রিপাবলিকানরা। এদিকে মার্কিন গোয়েন্দাদের দাবি, যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী প্রচারণা চালাচ্ছে ইরান। মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিলবোর্ড লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন খোদ রিপাবলিকানদের একটি অংশ। তাদের দাবি, ট্রাম্প যোগ্য প্রার্থী নন, আর তাই গতবার ট্রাম্পকে ভোট দিলেও এবার তারা কামালা হ্যারিসকে ভোট দেবেন। শুধুমাত্র বিলবোর্ডই নয়, অঙ্গরাজ্য 3টিতে সামাজিক মাধ্যমেও ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচারের ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকানরা। গত জানুয়ারি থেকেই ট্রাম্প ও তার প্রচারণা দলের মূল কৌশল ছিল বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতার বিরুদ্ধে আক্রমণ করা। সেই কাজে তারা সফল হলেও গেল সপ্তাহে বাইডেন আকস্মিক সরে যাওয়ার ঘোষণা দেয় খুশির বদলে বিপাকেই পড়েছে ট্রাম্প শিবির। ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন তিনি। তার প্রচারণা তহবিলে মাত্র 1 সপ্তাহে $20 কোটির বেশি জমা হয়েছে। বাইডেনকে অপছন্দ করলেও মার্কিন তরুণীদের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন কামালা। বেশ কয়েকটি জরিপও বলছে ট্রাম্পের চেয়েও জনপ্রিয়তা এগিয়ে হ্যারিস। এতে চিন্তার ভাঁজ পড়েছে রিপাবলিকান শিবিরে। আর তাই তো কামালার বিরুদ্ধে প্রচারণার মাঠে বেশ ভালোভাবেই নামছে ট্রাম্প শিবির। মার্কিন গণমাধ্যম বলছে, গুরুত্বপূর্ণ 6টি অঙ্গরাজ্যে $1 কোটি বিজ্ঞাপন প্রচার করতে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। জানুয়ারির পর এই প্রথম বিজ্ঞাপনের পেছনে এত পরিমাণ অর্থ খরচ করতে যাচ্ছেন তিনি। জানুয়ারিতে দলের টিকিট পেতে প্রচারণায় ব্যাপক টাকা ব্যয় করেছিলেন ট্রাম্প। এদিকে ইরানের বিরুদ্ধে আগামী নভেম্বরের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে মার্কিন গোয়েন্দারা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রার্থিতাকে অবমূল্যায়ন করতে কাজ শুরু করেছে তেহরান। ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধী মনোভাব বাড়াতে যুক্তরাষ্ট্রের মাটিতে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। রাহানুল রানা, সময় সংবাদ। জার্মানিতে স্কিলড ইমিগ্রেশন অ্যাক্ট বা দক্ষ অভিবাসী শ্রমিক আইনের আওতায় চলতি বছর কমপক্ষে 80,000 অভিবাসীকে ভিসা দিয়েছে শলজ প্রশাসন। বছর শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। 2024 সালের প্রথম 6 মাসে 80,000-এরও বেশি ওয়ার্ক ভিসা দিয়েছে জার্মান সরকার। দেশটির বিভিন্ন খাতে চলমান কর্মী সংকট কাটাতে এই উদ্যোগ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান জানায়, এই 80,000 ভিসার অর্ধেক অর্থাৎ 40,000 দক্ষ শ্রমিকদেরই দেয়া হয়েছে। পরিসংখ্যানে আরও জানা যায়, দক্ষ শ্রমিকদের জার্মানিতে প্রবেশের ভিসা পাওয়ার এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। গেল বছরের প্রথম 6 মাসে শলজ সরকারের বিশেষ আইন স্কিলড ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমে মোট 37,000-এরও বেশি দক্ষ শ্রমিক বিশেষ ভিসা পান, যোগ দেন জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে। এদিকে শলজ প্রশাসনের দেয়া এই সুযোগ বাংলাদেশি শিক্ষিত ও বিভিন্ন খাতে দক্ষ তরুণরাও নিতে পারেন বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। জার্মানিতে স্কিল লেবারের স্বল্পতা রয়েছে এবং তারা ইতিমধ্যে ডিক্লেয়ারও করেছে যে তাদের এই এখন থেকে কয়েক বছর প্রতি বছর 4 লাখ তারা ম্যান পাওয়ার দেশের বাইরে থেকে নিতে পারবে।
এখন সেই 4 লাখ ম্যান পাওয়ার কিন্তু সারা বিশ্ব থেকে তারা নিবে। বিপদসংকুল ভূমধ্যসাগর পাড়ি কিংবা বিভিন্ন দেশ হয়ে বন জঙ্গল দিয়ে জার্মানিতে প্রবেশ নয়, বরং অনলাইনে আবেদন বা জার্মান প্রশাসনের দেয়া সঠিক নিয়ম নীতি অনুসরণ করেই দেশটিতে আসার আহ্বান সংশ্লিষ্টদের। অবৈধ পথে ইউরোপে আসবেন না। বর্তমানে ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা যারাই বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান, আপনারা স্টুডেন্ট ভিসা অথবা স্কলারশিপ অথবা কাজের ট্রেনিং নিয়ে ইউরোপে আসবেন। জার্মানিতে শ্রমিক সংকট কাটাতে নানা পদক্ষেপ নেয় দেশটির 3 দলের জোট সরকার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালদ্বীপে প্রতিদিনই চলছে অবৈধ প্রবাসীদের ধরপাকড় অভিযান। এর মধ্যে কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে কিছু উৎসুক প্রবাসীর দেশটিতে বিক্ষোভের কারণে তাদের বের করে দেওয়া হবে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভায় মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা। বৈঠকে দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা। এ সময় দেশটিতে বাংলাদেশের শ্রম বাজারের বর্তমান পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও অবৈধ ব্যবসা থেকে প্রবাসীদের বিরতি থাকার বিষয়ে। দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশের হাই কমিশনার। মালদ্বীপের আইনে ভিনদেশি কেউ রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না, এরা সম্পূর্ণ ভিসা আইনের লঙ্ঘন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তাই মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান হাই কমিশনার। পুলিশ কিন্তু এই ইয়াং গ্যাং ক্রাইম এগুলা নিয়ে অনেক শক্তিশালী বাহিনী দল গঠন করছে, এগুলা নিয়ে যাতে এই ক্রাইমগুলো যেন আর বাড়তে না পারে এবং এদেরকে ধরে আইনের আওতায় আনা হয়। আমরা যদি সচেতন না হয়, 2 পয়সার লোভে যদি আমরা এর সাথে জড়িয়ে যাই, এই অবৈধ অর্থ কোনোভাবেই আপনাকে, আপনার পরিবারকে, আপনার দেশকে সম্মান দিতে পারবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোরও অনুরোধ করেন আলোচনা সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই এই দেশের আইন নিয়মকানুন মেনে যাতে আমরা চলতে পারি, অবৈধ বা আইন বিরোধী কোনো কাজ যেন আমরা না করি, কারণ আপনার 1-5 জনের জন্য কিন্তু সকল প্রবাসীর উপরে কিন্তু এর প্রভাব পড়ে। মালদ্বীপে প্রবাসীদের আইন কানুন মেনে চলার পরামর্শ সহ বাংলাদেশের ভাবমূর্তি ধরে রাখতে হলে অবশ্যই দেশটির নিয়ম নীতি মেনে চলতে হবে বলেও মত দেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশে কোটা আন্দোলনের সময় সহিংসতায় মৃত্যু ও গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 নম্বর ডাইনিং স্ট্রিটের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে অনেকেই নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়। আমাদের কর্মসূচি কন্টিনিউ আছে, শেষ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে। 10 ডাউনিং স্ট্রিটেও একটা স্মারকলিপি আমরা প্রস্তুত করেছি। পার্লামেন্টে আজকে আমরা স্পিকারের বরাবর আমরা স্মারকলিপি দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে বিদেশে যারা এই দেশের পক্ষে ন্যায্য আন্দোলন করবে, আমরা তাদের পাশে থাকব। এবারে খেলার খবর, তার আগে জেনে নেব আজকের আবহাওয়ার খবর। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঢাকা সহ অন্যান্য বিভাগেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। টেকনাফে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এবার দেশের ক্রিকেটের খবর। পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3টি ওয়ানডের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। মেন ইন গ্রিনদের সঙ্গে জাতীয় দলের খেলা থাকায় দ্বিতীয় 4 দিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি টাইগারদের মূল দলের ক্রিকেটারদের। এছাড়া সফর সামনে রেখে চট্টগ্রামের প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে জানান নির্বাচক আব্দুর রাজ্জাক।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমেও খুব বাজে সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাটিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ, এবার মিশন পাকিস্তান সফর। তবে এর আগে মেন ইন গ্রিনদের সঙ্গে রয়েছে এ দলের খেলা, আর যেটাকে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তানি দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথম ম্যাচে মাহমুদুল হাসান, মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপুরা থাকলেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়নি তাদের। স্কোয়াড না দিলেও ধারণা করা হচ্ছে তারাই থাকছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। নির্বাচকের কণ্ঠেও একই সুর, পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে খেলার আগে ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুত করাটাই মূল লক্ষ্য। একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট টিমে চান্স পাবে, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা। এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। পাকিস্তান সফরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অনুশীলন করছে ক্রিকেটাররা। খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচও, দলের প্রস্তুতিও বেশ ভালো। এবার অন্তত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকতে চায় বাংলাদেশ, যার জন্য এই দলের সফরে বাড়তি নজর নির্বাচকদের। এরপরে নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এই টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে, যদিও কনফার্ম হয়নি, তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি। তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো, আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে। তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা। পাকিস্তানি টিমের সাথে 4 দিনের ম্যাচ জেতা কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট। আমাদের ইয়াং প্লেয়াররা আসলে ওরা এখন থেকেই তার মানে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, স্পেশালি টেস্ট ক্রিকেটে যে কোনো কন্ডিশনে গিয়ে যাতে ভালো খেলতে পারে। ওই টিমটা তো কিন্তু আমাদের মিক্স আপ টিম, হ্যাঁ, যে তো ওখান থেকেও কিন্তু কিছু প্লেয়ার এখানে আছে, এরকম না যে ওখানে যে যারা আছে ওখানেই আছে। তো আসলে পারফরমেন্স দেখা হয়েছে, কিছু প্লেয়ারের আছে সুযোগ দরকার তাদেরকে সেইভাবে। তো যেহেতু আমাদের একসাথে 2-3টা এই টিমের খেলা পাওয়া যাচ্ছে, ইটস এ গ্রেট অপরচুনিটি। আগামী 6 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশে দল। এর আগে 3 আগস্ট ঢাকায় শুরু হবে অনুশীলন, যার প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফিটনেস টেস্ট। আর হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে দেশে ফিরবেন শুক্রবার। তামিম হোসেন, সময় সংবাদ। চট্টগ্রামে চলমান 3 দিনের ম্যাচে বিসিবির সবুজ দল থেকে 198 রানে পিছিয়ে রয়েছে বিসিবি লাল দল। প্রথম দিনের 220 রানের সঙ্গে 70 রান যোগ করে সবুজ দল বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 92 রান তুলতে 6 উইকেট হারিয়ে দিন শেষ করেছে বিসিবি লাল দল। পাকিস্তান সফর সামনে রেখে লঙ্গার ভার্সনের প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি 3 দিনের ম্যাচে দ্বিতীয় দিনটা একরকম রাজত্ব করেছে মেহেদী হাসান মিরাজের সবুজ দল। 5 উইকেট হারিয়ে 220 রানে প্রথম দিন শেষ করেছিল সবুজ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় দিনের শুরুটা বিলম্বে, কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লম্বা করতে পারলেন না ইনিংসটা। 7 রানে লাল দলের অধিনায়ক তাইজুল ইসলামের শিকার হয়ে ফিরেছেন। 244 রানে ষষ্ঠ উইকেট হারায় সবুজ দল। এক প্রান্ত আগলে খেলেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দেখে শুনে খেলে 50 তুলে নেন ডানহাতি ব্যাটার, কিন্তু তাকে থামতে হয় এখানেই। প্রথম দিনের 3 উইকেটের পর জাকিরকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন তরুণ পেসার তানজিম সাকিব। এরপর অবশ্য বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। আবদুল্লাহ রিশাদরা থিতু হতে পারেননি। শেখ মেহেদির ব্যাট থেকে আসে 19 রান। 290 রানে অল আউট হয় সবুজ দল। 5 উইকেট শিকার করেন তানজিম সাকিব। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই উইকেট হারায় লাল দল। মাহফিজুল রবিন ফিরেছেন কোনো রান না করেই। এরপর সাইফ হাসান ও মমিনুল হক ব্যর্থতার মিছিলে। সাইফ 10 এবং মমিনুল করেন 4 রান। আশা দেখাচ্ছিলেন সৌম্য সরকার, খেলছিলেন দেখে শুনে, কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হলেন, ফিরলেন 24 করে। এরপর হাসান মাহমুদের শিকার লিটন দাস ও মোসাদ্দেক সৈকত। লিটনের ব্যাট থেকে আসে মাত্র 4 রান। 48 রানে 6 উইকেট হারায় লাল দল। সেখান থেকে দলকে টেনে নিয়েছেন প্রীতম কুমার ও নাইম হাসান। 2 ব্যাটারের 44 রানের অপরাজিত জুটিতে দলীয় 92 রানে দ্বিতীয় দিন শেষ করেছে লাল দল। প্রীতম 28 আর 17 রানে অপরাজিত আছেন নাইম হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
টি-20 বিশ্বকাপে আবারও ব্যর্থ হয় দল। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয় ইংলিশদের। পরপর দুটি বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পর আর নিজের চাকরি ধরে রাখতে পারলেন না মট। বোর্ডের সঙ্গে আলোচনার পরই নিজের দায়িত্ব ছেড়ে দিলেন। ইংল্যান্ডের মতো দলের দায়িত্ব পালন করতে পেরে গর্বিত বলে জানান মট। দীর্ঘ 2 বছর আমার উপর ভরসা রাখায় আমি কৃতজ্ঞ। ইংল্যান্ডের মতো দলের দায়িত্ব পালন করা সম্মানের। আশা করছি আমার পর যিনি আসবেন তিনি আরও যত্ন নিয়ে দল পরিচালনা করবেন ও সাফল্য উপহার দেবেন। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর ইসিবির চোখ এখন আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। এ আসরে ভালো করতে যোগ্য কাউকে দায়িত্ব দিতে চায় বোর্ড। শুরুতে কোচ হিসেবে ইয়ন মর্গানের নাম শোনা গেলেও সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। মটের জায়গায় কোচ হিসেবে আরও শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু ফ্লিনটফ ও মাইক হাসিদের নাম। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। বয়স ভিত্তিক সাফ সামনে রেখে শুরু হয়েছে অনূর্ধ্ব 20 ফুটবলারদের বিশেষ ক্যাম্প। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এই ক্যাম্পকে কাজে লাগাতে চায় বাফুফে। নতুন মুখের পাশাপাশি ক্যাম্পে অংশ নিয়েছে জাতীয় দলের খেলোয়াড়রাও। তাই নিজেদের প্রমাণ দিয়েই চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে হবে বলে মনে করছেন ফুটবলাররা। তবে এবারের আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছাড়তে চায় তারা। আগস্টে শুরু হচ্ছে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের মিশন, যেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের প্রমাণ করতে হবে লাল সবুজদের। বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে নেপাল ও শ্রীলঙ্কা। আর্থিক কারণে আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তাই গ্রুপ পর্বে এই দুই প্রতিপক্ষকেই পাবে বাংলাদেশ। গেল আসরে শিরোপার খুব কাছে গিয়েও সমর্থকদের হতাশ করে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। যদিও এবার সে আক্ষেপ ঘোচানোর প্রত্যাশা দলকে শিরোপা এনে দেওয়ার সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এগিয়ে থাকতে চান মিরাজুল ইসলাম। এবারে আসরটা আর কি ভালো কিছু নিয়ে দেশে ফেরাটাই আশা। যদি যাইতে পারি টিমের সাথে অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টাটাই থাকবে। আগের সাবেও আমি সেরা গোলের দাদার দৌড়েছিলাম, এবারও চেষ্টা করবো সেরা গোলদাতা হওয়ার জন্য। এর আগে বয়সভিত্তিক দলে বেশ কজন কোচের দায়িত্ব পালন করলেও এবার অভিজ্ঞ সম্পন্ন কোচ মারুফুল হককে পাচ্ছে অনূর্ধ্ব 20-এর ক্যাম্পেইনাররা। তার কাছ থেকে সেরাটা আদায় করে নিতে চায় ফুটবলাররা। আসরে সব প্রতিপক্ষকেই সমীহ করে মাঠে নামার প্রত্যাশা তাদের। দল হিসেবে কেউ ছোট না, সবাই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে। দল ছোট বড় না, আমরা ওদের সমীহ করে আমরা খেলতে যাবো। আসলে সবাই শক্তিশালী দল, মাঠে নামলে 90 মিনিট যে ভালো খেলবে, আমরা চাইবো ওই টাইমটা সবাই ভালো খেলতে। বয়সভিত্তিক সাফ ও এএফসি এশিয়ান কাপ সামনে রেখে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প, যেখানে অংশ নিয়েছে 34 ফুটবলার। নতুন মুখের পাশাপাশি ক্যাম্পে অংশ নিয়েছে জাতীয় দলের কয়েকজন ফুটবলাররাও। এই ক্যাম্প থেকে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। তাই নিজেদের প্রমাণ করেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে হবে বলে মনে করছেন ফুটবলাররা। 2 সপ্তাহের মতো সময় আছে, কোচ আছে, দেশ সেরা কোচ আছে, যতটুকু শুনছি মারুফুল হক স্যার। দেখা যাক এখন স্যার আসলে কতটুকু আমরা দিতে পারি। এখানেও অনেক 34 জনের মতো প্লেয়ার আছে, ওখান থেকে 23 জন থাকবে, তাহলে এখানেও অনেক কম্পিটিটিভ হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে 20 আগস্ট সাফের মিশন শুরু করবে অনূর্ধ্ব 20 ফুটবলাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এখনও থামেনি প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাফারের মঞ্চায়ন করার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ তোলা হয় নানা মহলে। এবার সমালোচকদের দলে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে লজ্জাজনক বলেও আখ্যায়িত করেছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানও। একের পর এক সমালোচনার সঙ্গী হচ্ছে প্যারিস অলিম্পিকে। প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার নাম ভুল করা, এরপর এক দেশের জাতীয় সঙ্গীতের জায়গায় অন্য দেশের জাতীয় সঙ্গীত চালানো, অলিম্পিকে কোচের মৃত্যু, সেইন নদীতে দূষণের কারণে অনুশীলন ইভেন্ট বাতিল সহ নানা কারণে বেশ টালমাটাল অবস্থা অলিম্পিক আয়োজক কমিটির। তবে অলিম্পিক শুরু হয়ে গেলে এখনো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যেন আলোচনা সমালোচনা শেষ হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। প্রথমে অলিম্পিকের উদ্বোধন নিয়ে সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরমেন্স, ডিজে এবং নাচের দল নিয়ে অমর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম দ্য লাস্ট সাপারের মঞ্চায়ন করা হয়। এরপরই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, এই নিয়ে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মযাজকেরা সমালোচনা করার পর বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেন ট্রাম্প। আমি খোলা মনের মানুষ, কিন্তু এটা মনে করি তারা যা করেছে সেটা লজ্জার।
Değerli il başkanlarımız, এবার ট্রাম্পের সঙ্গে সহমত প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তায়েব এরদোয়ান। তার মতে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম দ্য লেস্টার সাপেরের চিত্রের আলোকে চিত্রণ খ্রিস্ট ধর্মকে বিকৃত করেছে। এতে তাদের অপমান হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। অলিম্পিকের মতো এত বড় আন্তর্জাতিক ইভেন্টে এমন ঘটনা কোনোভাবেই কাম্য না বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। Hristiyan alemine ve tüm Hristiyanlara আপনি কি কল্পনা করতে পারেন একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট যা মানুষকে একত্রিত করার জন্য মানবতা ও মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করতে পারে? তবে আমরা এই উদ্বোধনে কি দেখলাম? তারা নিজেদের নৈতিকতা ভুলে মানুষকে নিচে নামিয়ে আনলো। এখানে খ্রিস্টান ধর্মের মানুষের যে অপমান hয়েছে, আমি তা কোনোভাবেই সমর্থন করি না। আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। olan çocuklarımız iğrenç bir şekilde hedef alınmıştır. অলিম্পিক ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সেইন নদীতে হওয়া এই আয়োজনে 3000-এর মতো আর্টিস্ট পারফর্ম করেছেন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। 2034 বিশ্বকাপের জন্য অফিসিয়ালভাবে বিড করেছে সৌদি আরব। সোমবার প্যারিসের অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে বিড বই জমা দেন সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল। এদিন ফিফার কাছে অফিসিয়াল বিড বই জমা দিয়েছে 2030 বিশ্বকাপে 6 আয়োজক দেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলমান। আজই বাস্তবায়নের ইঙ্গিত দুই মন্ত্রীর। নির্বাহী আদেশেই হবে সিদ্ধান্ত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার। রাজধানীতে আজ থেকে 4 দিন 13 ঘন্টা শিথিল কারফিউ। কাল ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু। অচলাবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকা লোকসানের দাবি বিজিএমইএ এর। সংখ্যা কাটেনি বিদেশি ক্রেতাদের। নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ শ্রেয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।